প্রথমত হলো আইন অনুসারে একজন ব্রিটিশ সিটিজেন কিন্তু বাংলাদেশের কোর্টে হাজিরা দিতে বাধ্য না। ঠিক আছে? বাংলাদেশ কোর্ট তার গ্রেপ্তারি পরোয়ানা দিল। সে এইজন্য কোর্টে এসে নিজেকে আত্মসমর্পণ করতে বাধ্য না। প্রথমত হাজিরা দিতেই বাধ্য না। দ্বিতীয় হলো আত্মসমর্পণ করতে বাধ্য না। সে আসলে কোনো অপরাধ করে নাই। যদি এটা সে কনফার্ম হয় এবং তার লয়াররা যদি সেটা প্রমাণ করতে পারে, তাহলে টিউলিপের কিন্তু লাভ ছাড়া কোনো ক্ষতি নাই। যে বিষয়টা যে গ্রেপ্তারি পরোয়ানা আ হলে একজন ব্রিটিশ সিটিজেনের বিরুদ্ধে যখন গ্রেপ্তারি পরোয়ানা হয়, আ যে বাংলাদেশের নাগরিক না, তাহলে consequence টা কি? কি হতে পারে? মানে এটা কিভাবে রোল আউট হবে? মানে কিভাবে চলবে? প্রথমত হলো আইন অনুসারে একজন ব্রিটিশ সিটিজেন কিন্তু বাংলাদেশের কোর্টে হাজিরা দিতে বাধ্য না। ঠিক আছে? বাংলাদেশ কোর্ট তার গ্রেপ্তারি পরোয়ানা দিল। সে এইজন্য কোর্টে এসে নিজেকে আত্মসমর্পণ করতে বাধ্য না। প্রথমত হাজিরা দিতেই বাধ্য না। দ্বিতীয় হলো আত্মসমর্পণ করতে বাধ্য না। কারণ উনি ব্রিটিশ সিটিজেন। উনি বাংলাদেশের সিটিজেন না। যদি বাংলাদেশের সিটিজেন হতেন তাইলে এটা হতে পারত। যাই হোক, আ যেহেতু উনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাই জারি করা হয়েছে। সো এখন আ আলোচনা আছে যে উনি আসলে হাজিরা দিবেন না দিবেন না। যদি হাজিরা দেন তাইলে কি হবে? আর যদি না দেন, না দিলে তার বিরুদ্ধে কিছুই করা যাবে না। শুধুমাত্র একটা অ্যারেস্ট ওয়ারেন্ট দিতে পারবেন। সাথে বেশ কিছু প্রসিডিউর যদি উনি হাজিরা না দেন, বেশ কিছু প্রসিডিউর বাংলাদেশ করতে পারে। সেটা হলো বাংলাদেশ একটা অ্যারেস্ট ওয়ারেন্টের পাশাপাশি তাকে আ ইয়ে ঘো ঘোষণা পলাতক ঘোষণা করে একটা অ্যারেস্ট ওয়ারেন্ট দিতে পারবে। তারপরে আমি হলো আমি যুক্ত হয়ে বাংলাদেশে গেছি, ইলেকট্রিসিটি চলে গেছে সাইফুল ভাই। হ্যাঁ, তারপরে হইলো তাকে ইউকে গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের একটা আ আ বন্দি বিনিময় চুক্তি extradition ট্রিটি আছে। সেই ট্রিটির মাধ্যমে তাকে আচ্ছা ঠিক আছে, ঘর ধরে ফেরত রাখতে চাইতে পারে। তারপরে আ সময় সেটার পরেও আগের মতো করতে হবে। ইট ডিপেন্ডস অনলি যে কিভাবে আ আ ইউকের কাছে চাওয়া হবে এবং ইউকে কিভাবে রেসপন্ড করে এটার উপর নির্ভর করবে। আরেকটা তার পরবর্তী হলো যে হুম, যদি আরো বেশি বাংলাদেশ উদ্যোগী হতে চায় তাহলে তাকে ডিপ্লোম্যাটিক এফোর্ট মানে কূটনৈতিক ভাবে কূটনীতির মাধ্যমে তাকে আনার চেষ্টা করা যেতে পারে। আরেকটা হলো কোনো কিছুই করা হলো না সে ধরেন তাহলে তাকে আ অনুপস্থিতিতে তার বিচার করা যাবে। সো বাংলাদেশ কোর্টের কিন্তু এখন অনেকগুলা পথ বাংলাদেশ কোর্টের যদি উনি না আসেন, উনি যদি হাজিরা না দেন। হাজিরা না দিলে প্রথমত অ্যারেস্ট ওয়ারেন্ট দিতে পারবে। অ্যারেস্ট ওয়ারেন্ট অনুসারে মানে আম ইউকের সাথে যে চুক্তি আছে, আমাদের বন্দি বিনিময় যে চুক্তি আছে, সেই চুক্তির আওতায় ইউকের কাছ থেকে চাইতে পারে। ইন্টারপোলের রেড নোটিস দিতে পারবে। ডিপ্লোম্যাটিক ওয়েতে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশের ইউকে হাই কমিশনের মাধ্যমে বাংলাদেশ এই ডিপ্লোম্যাটিক অ্যারেঞ্জমেন্ট এর জন্য চেষ্টা করতে পারে। তারপরে আ যদি কোনো কিছুই আ সম্ভব না হয় তাহলে তার অনুপস্থিতিতে বিচার করা যাবে। যেকোনো বাংলাদেশের যেকোনো আ ইয়েতে যেকোনো বিদেশী নাগরিকের বিচার হতে পারে। বাংলাদেশে যদি ওই অপরাধ সংগঠিত হয়ে থাকে। উনার বিরুদ্ধে যেগুলো বলা হচ্ছে বাংলাদেশে যেহেতু হয়েছে বাংলাদেশ কোর্টের এই অধিকারটা আছে। এখন প্রশ্ন আসবে যে অ্যা আ উনি হাজির না হলে কি হবে? উনি যদি হাজির হন তাইলে কি হবে? হাজির হলে যেটা হবে উনাকে যে সুবিধা দিতে হবে সেটার মধ্যে আছে হলো প্রথমত হলো উনি ১ নাম্বার আ আ উনি আ ভা এই ইউকে হাই কমিশনের উনি কাউন্সেলিং পাবেন। ইউকে হাই কমিশন কি বলে? কনসুলার সার্ভিস পাবেন এবং একজন আ আইন প্রণেতা হিসাবে তার সমস্ত অধিকার সংরক্ষণের ব্যাপারে নিশ্চয়তার আ থাকতে হবে। যাতে তার প্রতি কোন রকম মানবাধিকার লঙ্ঘন না হয় এবং একজন আইন প্রণেতা হিসেবে তার যে অধিকার আছে সেই অধিকার তিনি পান সেটা নিশ্চিত করতে হবে। সেটা কনসুলার সার্ভিসের মাধ্যমে হাই কমিশন তাকে এই সুবিধাটা দিবেন। এবং যেটা আ যেটা আরো ইয়ে করতে পারে সেটা হলো যে আ প্রথমত উনি হাজির হলে কনসুলার সার্ভিস পাবেন, এই পাবেন, পাবেন। কিন্তু বাংলাদেশের আইন অনুসারে উনি কিন্তু ব্রিটিশ আইনজীবী আনতে পারবেন কি পারবেন না এই নিয়ে কিছু প্রশ্ন আছে। সেই প্রশ্নটা আছে ব্রিটিশ আইনজীবী উনি নিয়োগ দিতে পারবেন প্রোভাইডেড কোর্টের পারমিশন। কোর্ট যদি তাকে পারমিশন দেয় তাহলে উনি ব্রিটিশ আইনজীবী নিয়োগ দিতে পারবেন। তবে সেই আইনজীবী কাজ করবেন দেশীয় একজন আমাদের বার কাউন্সিলের লাইসেন্স প্রাপ্ত একজন আইনজীবীর সাথে উনাকে কাজ করতে হবে।
তো যেভাবে হোক উনি তবে উনি অ্যাডভাইজার হিসেবে উনার লয়ার নিয়োগ দিতে পারবেন। অ্যাডভাইজার হিসেবে লয়ার থাকতে পারবে এবং ওই লয়ার আমাদের লোকাল লয়ার যাকে তার কোর্টে তাকে রিপ্রেজেন্ট করবেন, তাকে সমস্ত অ্যাডভাইস দিতে পারবে এবং ইভেন এটা হাই কমিশনও এরকম অ্যাডভাইজার নিয়োগ দিতে পারবে। এটা শুধুমাত্র যে ব্রিটিশ নাগরিক নিজে দিবেন তা না, ব্রিটিশ কাউন্সিল ইয়েও দিতে পারে। যাই হোক, এইটা দেওয়ার পরে যেটা প্রশ্ন আসবে, সে ধরেন যদি কোর্ট পারমিশন না দিল তার ব্রিটিশ সিটিজেন লয়ার নিয়োগের ক্ষেত্রে, তাহলে কিন্তু উনি আবার এটা নিয়েও উচ্চ আদালতে যেতে পারবেন। যে কোনো উচ্চ আদালতে উনি এইটার জন্য যাইতে পারেন যে ওনাকে ব্রিটিশ লয়ার নিয়োগ দেওয়ার পারমিশন দাও। সেটা রিজেক্টেড হইতে পারে, কিন্তু ওনার যেটা পাবেন উনি সবসময় ব্রিটিশ লয়ারদের কাউন্সিলিং পেতে পারবেন, কারণ অ্যাডভাইজার হিসাবে তারা থাকতে পারবে। এখন ধরেন উনি হাজির হলেন এবং হাজির হওয়ার পরে উনার ইয়ে হলো, কি বলে, মামলা, উনি হাজির হলেন। হাজির হওয়ার পরে এখন মামলার প্রসিডিং হলে যেহেতু হাজির হবেন, এখন কোর্টের উনি জামিন চাইতে পারবেন। এখন কোর্টের নির্ভর করবে কোর্ট তাকে জামিন দিবেন কি দিবেন না। যদি জামিন না দেওয়া হয় তাহলে উনি স্বাভাবিকভাবে মানে উনি ইমপ্রিজনড হবেন, জেলে যাবেন। তো জেলে যখন যাবেন তখন কি হবে? জেলে গেলে বাংলাদেশ সরকার বা ওই কোর্ট নিশ্চিত করতে হবে যে এই ব্রিটিশ সিটিজেন সমস্ত ব্রিটিশ আইনের অধীনে যত সব অধিকার ওনার প্রাপ্য, সব প্রাপ্য উনি পাবেন। আর ব্রিটিশ লয়ের ল মেকার হিসেবে এক্সট্রা উনি সুবিধা পাবেন। এক্সট্রা সুবিধা হলো উনি ল মেকারদের যেসব রাইটস নিয়ে আছে, কমনওয়েলথে যে পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশন আওতায় উনি যে রাইটস ওনার আছে সেই রাইটসে উনি পাবেন। এখন আসেন হলো উনি যদি হাজিরা দেন এবং ওনাকে যদি ডিটেনশনে নেওয়া হয়, উনি কিন্তু বারবারই প্রতিবারই কোর্টে এসে উনি কিন্তু যতবারই কোর্টে হাজির করা হবে ততবারই উনি কিন্তু ইয়ে চাইতে পারবেন, জামিন চাইতে পারবেন। জামিন না দেওয়ার অধিকার কোর্টের আছে। এবং সেক্ষেত্রে কি হবে, কতগুলি এখন বাংলাদেশ এখানে কি ফেস করতে পারে, যদি সেদিকে আসি তাহলে বাংলাদেশের রিস্কগুলা কি? বাংলাদেশের প্রথম রিস্ক হলো একজন ব্রিটিশ ল মেকার ফর দি ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, যে একজন ব্রিটিশ ল মেকার ইয়েতে আসবেন, কেন বলে কোর্টে হাজির হবেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে। তো স্বাভাবিকভাবে একজন ল মেকার তার জামিন চাইবেন বা জামিন দেওয়া হবে কি হবে না, এরকম এই রিস্কগুলো আছে যে কোন ডিসিশন বাংলাদেশের কোর্ট নিবে এবং সেটার উপর নির্ভর করবে কূটনৈতিক সম্পর্ক, শুধু না মানে দুই দেশের একেবারে সব বিষয়ের সম্পর্ক। শুধু কূটনৈতিক বললে একটা মনে হয় যে কূটনীতির সম্পর্ক, তা না। বাংলাদেশের সাথে ব্রিটেনের সম্পর্ক হলো স্বাধীনতা থেকে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সব কিছুর মধ্যে বাংলাদেশ সম্পর্ক, এই পুরো সম্পর্কের মধ্যে কিছু ঝামেলা হতে পারে। যেমন তবে একটা জিনিস জানিয়ে রাখি যে কোনো ব্রিটিশ সিটিজেন যে বাংলাদেশের আদালতে বাংলাদেশে গ্রেপ্তার হন নাই বা বাংলাদেশের আদালতে উনি যান নাই তা না, এরকম ঘটনা অনেকগুলো আছে। রিসেন্ট পাস্টে আপনি যদি বলেন যে আইএসের সাথে সংশ্লিষ্টতা রোধে 2014-তে সাইমুল রহমান ইবনে হামদান নামে একজনকে অ্যারেস্ট করা হয়েছিল। তাকে কমলাপুর স্টেশন থেকে আইএসের সাথে সম্পৃক্ততার অভিযোগে অ্যারেস্ট করা হয়। একই সময় 2014-তেই সময় হাফিজুর রহমান একজনকে এই ইয়েতে আইএসএ রিক্রুট করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তারপর ধরেন ব্রিটিশ সিটিজেন AKM আব্দুর রশিদ নামে একজন ব্রিটিশ সিটিজেন, ওনাকে আটক করা হয়েছিল। তারপর হাসনাত করিম, খুবই পরিচিত নাম। হাসনাত 2016 সালে তাকে আটক করা হলি আর্টিজানের হামলার ষড়যন্ত্র বা হামলার সাথে জড়িত থাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক। তারপরে আছে মোহাম্মদ ইলিয়াস লুকিত নামে একজনকে, তাও তার সাথে সে কিন্তু একটা মানে একটা ইয়ের শিকার হয়েছে, মানে ল্যাঙ্গুয়েজের সাথে, মানে ইংরেজি পুলিশের সাথে ইংরেজিতে কথা বলছিল, পুলিশ তার ইংরেজি বোঝে নাই বলে তার অবস্থান বুঝাতে পারে না। সে একটা কুমিল্লায় একটা বিএনপির একটা হরতাল চলতেছিল, ওই সময় সে হয়তো একটা গোলযোগের মধ্যে পড়ে গিয়েছিল, কিন্তু সেই ইংরেজিতে কথা বলছিল, সেই জন্য পরবর্তীতে তার অবশ্য মুক্তি হয়। তো এরকম ঘটনা আছে, ঘটনা যে নাই। কিন্তু এই প্রথমবারের মতো একজন ব্রিটিশ ল মেকার আমাদের আইনে, আমাদের মামলায় ব্রিটিশ ল মেকার অভিযুক্ত হলেন এবং তাকে আদালত থেকে পরোয়ানা জারি করা হলো এবং তাকে অ্যারেস্ট করার ব্যাপারে ওনাকে হাজির হতে হবে এখন। হাজির যদি উনি না হন তাহলে কিছু করার নেই, বাংলাদেশ সরকারের করার আছে শুধু অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করবে
এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী তার ব্রিটেনের কাছে চাইতে পারবে, তারপরে হলে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস দিতে পারবে, এবং কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশ হাই কমিশন দিয়ে সাহায্য চাইতে পারে। এই হলো আসলে এক্স্যাক্টলি যা হতে পারে। তবে এখানে অবশ্যই আলোচনার বিষয় আছে, যদি আপনি সেই আলোচনায় যেতে চান তাহলে জি এখানে শিওর টিউলিপের লাভ কি ক্ষতি কি, বাংলাদেশের লাভ কি ক্ষতি কি, যদি আপনি এই আলোচনায় যান, অবশ্যই আপনি যদি এই আলোচনায় যেতে চান তাহলে মানে আমি মোদ্দা কথা যে তার ইয়েটা আমি স্ট্যাটাসটা আমি বলার জন্য, আর টিউলিপের লাভ কি ক্ষতি কি, হ্যাঁ আপনি যদি আমি যদি আসি হলো বাংলাদেশে, আচ্ছা টিউলিপের লাভ কি ক্ষতি কি সেটাই আগে বললেন। টিউলিপের লাভ হবে হলো সে বাংলাদেশে যদি আসে এবং সে যদি কি বলে বাংলাদেশের পলিটিক্সের প্রতি ইন্টারেস্টেড হয়, মানে ডেফিনেটলি বলতে পারেন যে তার কারেজ এবং তার এই যে মামলা ফেস করার জন্য সে বাংলাদেশে এসে যদি সে ফাইট করে এবং বাংলাদেশের নাগরিকত্ব যদি কোনোদিন নেয়, বাংলাদেশের ইতিহাসে সে একজন ইয়ে হয়ে থাকবে, আইকন হয়ে থাকবে যে একজন এরকম ফাইট, যদি সে মামলা অভিযুক্ত না হয়, যদি সে সারেন্ডার করে এবং অভিযুক্ত না হয়, বা সরি তার যদি কোনো ইয়ে না হয়, তাহলে প্রমাণ সে নয় পার্টি বাংলাদেশের বাংলাদেশ শুধু না ব্রিটেন এবং সর্বত্র তার যে রাজনৈতিক ব্যক্তিত্ব সেটা আরো বেশি ইয়ে হবে। কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশের এই এইখানে সারেন্ডার করার পর বাংলাদেশের কি কি হতে পারে, সে টিউলিপের কিন্তু মোদ্দা কথায় লাভ ছাড়া কোনো ক্ষতি নাই, যদি সে শিওর হয় যে সে ইয়ে হবে না কিনা, সে শিওর হয় সে আসলে কোনো অপরাধ করে নাই, যদি এটা সে কনফার্ম হয় এবং তার লয়াররা যদি সেটা প্রমাণ করতে পারে, তাহলে টিউলিপের কিন্তু লাভ ছাড়া কোনো ক্ষতি নেই। টিউলিপের পুরোটাই লাভ। যদি তাকে ইয়েতে তার যে গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া আছে সেই গ্রেপ্তার হাজিরা হলে যদি তাকে অ্যারেস্ট করা হয় বা তাকে যদি ইয়েতে কারাগারে পাঠানো হয়, সেখানেও তার শুধু কারাগারে যাওয়াটার যে কষ্টটা, এই কষ্টটা তাকে ভোগ করতে হবে, কিন্তু সে ইজিলি ব্রিটিশ হাই কমিশনের স্ট্যাটাস ইয়েতে কনসুলার সার্ভিসের মাধ্যমে সে ইজিলি ফার্স্ট ক্লাস পাবে, মানে সে কনফাইনমেন্টে থাকবে, কিন্তু সকল সুযোগ সুবিধা যে কোনো বাংলাদেশের নাগরিকের চাইতে তাকে ভালো দেওয়া হবে, কারণ এটা সম্পর্কের প্রশ্ন, কারণ ভাবমূর্তির প্রশ্নে কিন্তু অতিরিক্ত করা হতে পারে, যেটা ওর প্রাপ্য না সেটাও হয়তো বাংলাদেশ দিতে পারে। সো তার লস একটাই, সে হলো কনফাইনমেন্টে থাকবে এবং যতদিন বিচার চলবে ততদিন বারবার জামিন চাইবে, জামিন যদি পেয়ে যায় তাহলে যাওয়া আশা করতে পারবে। সো তার লসের কিছু নাই, লস একটাই যে অ্যারেস্ট হওয়ার সাহসটা দেখানো, এবং কারাগার থেকে দেখবেন যে এই 2 দিনও তার রাখবে না, 2 দিন পরে তার জামিন দিবে বাংলাদেশ সরকার, শতপ্রণোদিত হয়ে দিবে, ব্রিটিশ সরকারের চাপে পড়ে হোক, হাই কমিশনের চাপে পড়ে, যে পারে হোক দিয়ে দিবে। সো ওর দিক থেকে মানে টিউলিপের দিক থেকে যদি আপনি বিবেচনা করেন, তাহলে একেবারে মানে ধরেন যদি 100 ভাগ লাভের প্রশ্ন আসে, যদি তার পার্সোনাল লস, তার বাচ্চাদের কাছ থেকে তার দূরে থাকতে হবে, তার হাজবেন্ডের কাছে দূরে থাকতে হবে, তার নিজের দেশ থেকে, সে তো ব্রিটিশ লোক, সে তার দেশ থেকে অন্য দেশে থাকতে হবে, ব্রিটিশ কারাগারে যে সুবিধা পাওয়া যায় সেই সুবিধার থেকে কম সুবিধা পাবে, এরকম কিছুগুলো যদি বিবেচনা করে তাহলে পুরোটাই তার লাভ।